সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। হটটক অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শওকত আছি আপনাদের সাথে। আমি আপনাদের সাথে বিভিন্ন সময়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং চলমান উত্তেজনা, ভূরাজনীতি, আঞ্চলিক রাজনীতি, প্রেক্ষাপটগুলো এবং যে বিষয়গুলো আমাদের দেশ এবং জাতিকে বিভিন্নভাবে প্রভাবিত করে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো বর্তমানে সারা বিশ্বেই একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখছেন যে বিগত 1 বছরের বেশি সময় হয়ে গেল আমাদের মিডল ইস্টের প্যালেস্টাইন, গাজার সাথে যে যুদ্ধ চলছে ইসরায়েলের, এটি ব্যাপক একটা প্রভাব বিস্তার করেছে আমাদের সার্বিক অর্থনীতি এবং ভূরাজনীতিতে। এবং এই ভূরাজনীতির সবচেয়ে বড় যে খেলোয়াড়, আপনারা তাদেরকে চেনেন, জানেন, আমরা এই বিষয়ে পরে আসছি। এবং সবচেয়ে যে বড় বিষয় যে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে দেশে অনেক ধরনের বিশৃঙ্খলা চলছে, অনেক ধরনের নিরাপত্তাহীনতা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করছে এবং তাদেরকে আনস্টেবল করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে গোপনে প্রকাশ্যে, যেগুলো আপনারা প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে দেখছেন এবং ওয়াকিবহাল আছেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় আমি শুরু করছি একটি বিষয়। গত 28 ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং গত 28 ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল হাউসে একটি মিটিংয়ে বসেছিলেন, আলোচনায় বসেছিলেন। তো আলোচনার মূল বিষয়টি ছিল তাদের খনিজ পদার্থের একটা চুক্তি হবে, খনিজ ব্যবহারের, এবং শান্তি চুক্তি রাশিয়ার সাথে কিভাবে করা যায়, এই দুইটি বিষয় নিয়ে ওনারা আলোচনায় বসেন। কিন্তু তার পরবর্তী বিষয়টা আপনারা জানেন যে দুজনের মধ্যে ঢিসুম একটা পেপসোডেন্টের ঢিসুম ফাইট হয়েছে। আমরা বলে রাখি, ঢিসুম হচ্ছে পেপসোডেন্টের কাজ, এটা প্রেসিডেন্টদের কাজ না। তারপরও হয়ে গেছে একটা ঢিসুম। তো এই ঢিসুমের পরে এখন টোটাল বিষয়টি একটু ডিপেন্ড করছে আমেরিকার উপর। বাট জেলেনস্কি উনি নিজে বুঝতে পেরেছেন যে ঢিসুম করাটা ঠিক হয়নি। যদিও বিভিন্ন কনস্পিরেসি থিওরি এবং গণমাধ্যমের অ্যানালিসিস বলছে যে এটি একটি সাজানো নাটকও হইতে পারে, কারণ আমেরিকা এসব নাটক করতে খুবই অভ্যস্ত। এটা হয়তো পুতিনকে কোনোভাবে ম্যানেজ করার জন্য একটা নতুন নাটক হইতে পারে। তো যাই হোক, শেষমেশ বোধহয় চুক্তিটা হবে। এখন পর্যন্ত এই সময় পর্যন্ত চুক্তিটা এখনো সাইন হয়েছে বলে আমাদের জানা নাই, কোনো ইনফরমেশন নাই আমাদের কাছে, বা চুক্তিটি সহসাই মনে হয় হয়ে যাবে। যুগে যুগে আমেরিকানরা তাদের আন্তর্জাতিক রাজনীতির ন্যারেটিভ পাল্টিয়েছে। এই এক এক সময়, এক এক যুগে, এক এক প্রেসিডেন্টের সময় আমেরিকা তাদের ন্যারেটিভগুলো সেট করে এবং ঠিক ওই ন্যারেটিভের উপর বেস করে তারা বিশ্বের রাজনীতি পরিচালিত করে এবং তাদের প্রভাব কিভাবে বিশ্বের উপর বিস্তার করবে এবং গ্র্যাজুয়ালি তারা সমগ্র বিশ্বকে তাদের কন্ট্রোলে রাখার যে মেকানিজম, পলিটিক্যাল মেকানিজম, এই মেকানিজমটাকে তারা এস্টাবলিশ করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রেসিডেন্সিয়াল ডিবেটের মধ্যে এই ইলেকশনের আগে যে দেখি যে একজন প্রেসিডেন্টকে খুব সিরিয়াসলি অ্যাটাক করছেন, বিভিন্ন নির্বাচনের যে প্রার্থীরা একজনকে অ্যাটাক করছেন। সে যাই হোক না কেন, আলটিমেটলি যেটা হয় যে আমেরিকানরা তাদের আন্তর্জাতিক রাজনীতির যেই মারপ্যাচ বা প্রেক্ষাপট বা তাদের যেই মোটিভ, যে অন্য দেশকে শোষণ করা, অন্য দেশকে অত্যাচার করা, অন্য দেশের সম্পদ লুট করা, অন্য দেশের
মানুষের মধ্যে বা দুইটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে সেখানে অস্ত্রের ব্যবসা করা, এর থেকে তারা কখনো বের হয় না। এইটা তাদের মজ্জাগত একটা স্ট্র্যাটেজি, এইটা তারা সবসময় প্র্যাকটিস করে আসছে এবং এটা ভবিষ্যতেও তারা করবে। বর্তমানে সবচেয়ে বড় যে বিষয়গুলো আমরা দেখছি, যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা ব্যাপক অস্ত্র ওখানে দিয়েছে। প্রথম দিকে মনে হচ্ছিল যে এগুলো বোধহয় তারা সাহায্য দিচ্ছে, অ্যাকচুয়ালি তাদের মুখে এক মনে আরেকটা থাকে। তারা সাহায্যের নামে সাহায্য দিয়ে পরে এখন সাহায্যের খেসারত, মানে তারা আবার এটা চাচ্ছে, সাহায্যের আবার একটা বিনিময় মূল্য চাচ্ছে যে ইউক্রেনের খনিজ পদার্থ তাদেরকে দিতে হবে। তো আপনি এই ধরনের প্রতিবেশীর কাছে অথবা এই ধরনের বন্ধু পাঠাবেন না যে আপনাকে সাহায্যের পর আবার আপনার ঘাড়ে চেপে ধরে আপনার যাবতীয় যত অধিকার আছে সেগুলো হরণ করবে। বিগত 50 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রাজনীতির ন্যারেটিভগুলো সময়ের সাথে সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। প্রতিটি দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও কৌশলগত অধিকারগুলো বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে রূপান্তরিত হয়েছে। আমরা বেশ কয়েকটা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতি নিয়ে একটু জাস্ট আলোকপাত করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে তারা যুগে যুগে এই তাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের ন্যারেটিভগুলো চেঞ্জ করেছে। আমি যদি 1970-এর দশক আমরা একটু চিন্তা করি, তাহলে সেখানে স্নায়ু যুদ্ধের একটা বিষয় ছিল, উত্তেজনা প্রশমন। তো স্নায়ু যুদ্ধের প্রভাব 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ু যুদ্ধের, কোল্ড ওয়ার, যেটাকে আমরা সারা বিশ্বে কোল্ড ওয়ার নামেই পরিচিত, মাঝামাঝি অবস্থানে ছিল। এই সময়ে ভিয়েতনাম যুদ্ধ, যেটা 1955 থেকে 1975 পর্যন্ত চলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং যুদ্ধের সমাপ্তি মার্কিন বৈদেশিক নীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। এবং এই উত্তেজনা প্রশমন, এই দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা প্রশমনের নীতি গ্রহণ করা হয়, যেটাকে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স বা সল্ট নামে এই নীতিটি পরিচিত। এবং অন্যান্য যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই পরাশক্তির পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সমঝোতায় আসে। যদিও তারা মানে বিভিন্ন ধরনের চুক্তি, বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কতটা হয়েছে জানি না। আমার মনে হয় যে এই সল্ট নীতির পরে তারপর তাদের সংখ্যা, পারমাণবিক অস্ত্র বানানোর সংখ্যা আরো বেড়েছে। এটা হয়তো আমরা পরে আরো আলাপ করব। তারপর যদি আমরা 1980-র দশকটা দেখি, স্নায়ু যুদ্ধের পুনরুত্থান ও রিগান ডক্ট্রাইন। রিগান ডক্ট্রাইনটা হচ্ছে 1980-র দশকে প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান যখন আমেরিকার নেতৃত্বে আসেন, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক নীতি গ্রহণ করে, যা রিগান ডক্ট্রাইন নামে পরিচিত। এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে জড়িয়ে দেয়। তো প্রক্সি ওয়ার পরিচালনা করে আমেরিকা, যেমন আফগানিস্তানে মুজাহিদিনের সমর্থন। তারপর এই দশকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি বৃদ্ধি করে এবং স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যেটা SDI নামে পরিচিত, অথবা স্টার ওয়ার্স প্রোগ্রাম চালু করে। তো স্টার ওয়ার্স মুভি আপনারা সবাই দেখেছেন। তো এই আমেরিকানরা সবসময় একটু এই ফিকশনাল ক্যারেক্টারগুলো আমরা মুভিতে দেখলো, ওরা এই কাল্পনিক চরিত্রগুলোকে কিন্তু আসলে বাস্তবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করে, যা সোভিয়েত ইউনিয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে এই স্টার ওয়ার্স প্রোগ্রাম বা SDI। 1990-এর দশকে স্নায়ু যুদ্ধের পরিসমাপ্তি হয় এবং নতুন একটা ওয়ার্ল্ড সামনে চলে আসে। এই স্নায়ু যুদ্ধের পরিসমাপ্তি 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে এটার সমাপ্তি হয়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে দেখা হয় এবং নতুন বিশ্ব, নিউ ওয়ার্ল্ড অর্ডার এর ধারণা সামনে আসে। তো কিভাবে ন্যারেটিভগুলো চেঞ্জ হচ্ছে আপনারা দেখছেন, যে আমরা 70, 80 এবং 90-এর দশকে কিভাবে ন্যারেটিভগুলো চেঞ্জ হচ্ছে। তারপর এই দশকে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্বে ভূমিকা পালন করে এবং বিশেষ করে উপসাগরীয় যুদ্ধ, যেটা 1990 থেকে 1991 এর বলকান সংকট, যেটা যুগোস্লাভিয়ার যুদ্ধ মোকাবেলা করা হয়। তখন তারপর থেকে যেটা আপনার
2000 দশকের দিকে যদি আমরা একটু দেখি, এরপর 9-11 বা তখন যে ন্যারেটিভটা আমেরিকা চালু করে, যেটা নিয়ে তারা সারা বিশ্বে কাজ করে, সেটা হচ্ছে ওয়ার অন টেরর। এই ওয়ার অন টেরর ন্যারেটিভটি নিয়ে তারা 9/11 হামলা, যেটা টুইন টাওয়ার ধ্বংস হয়, আপনারা জানেন সবাই। তো 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর নামে একটি বৈশ্বিক অভিযান শুরু করে। তো বিভিন্ন অজুহাত লাগে আমেরিকার, এবং পরবর্তীতে যেটা হয়েছে, বিভিন্ন মুভি এবং বিভিন্ন ডকুমেন্টারি যেগুলো হয়েছে, এখানে অ্যাকচুয়ালি সঠিকভাবে প্রমাণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমেরিকার এই ধরনের কর্মকাণ্ডগুলো। আমরা আগেও দেখেছি, ইরাকের সাথে যখন যুদ্ধ করেছে তখন হঠাৎ করে আপনার কুয়েতে আক্রমণ হলো। পরবর্তীতে দেখা গেল যে কিছু তারা ফেক ভিডিও করে বা ক্রিয়েটেড ভিডিও করে কুয়েতের প্রেসিডেন্টের মেয়ে আক্রান্ত হয়েছে, এই ধরনের এগুলো প্রচার করেছে। মিথ্যা জিনিস প্রচার করার জন্য আমেরিকা খুবই ওস্তাদ। আমরা এবার ইসরায়েল এবং গাজার যুদ্ধের সময় দেখেছি যে শিশু হত্যা করেছে হামাস, এই ধরনের কিছু ফেক ভিডিও তারা প্রচার করেছে। এটা নিয়ে প্রচুর হুলস্থুল করেছে, কিন্তু অ্যাকচুয়ালি পরে প্রমাণিত হয়েছে যে এগুলো ফেক। তো এরপর যেটা আমরা বলছিলাম যে 9/11 পরের যে ঘটনাটা, 2001 সালে আফগানিস্তান এবং 2003 সালে ইরাকে মার্কিন হস্তক্ষেপ ওয়ার অন টেররের অংশ হিসেবে পরিচালিত হয়। এই যুদ্ধগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলে এবং বিশ্বব্যাপী বিতর্কের সৃষ্টি করে। 2010-এর দশকে পিভট টু এশিয়া ও বহুপাক্ষিকতাবাদ নামে একটা ন্যারেটিভ তারা চালু করে। এই পিভট টু এশিয়া যে ন্যারেটিভ, এটি প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে এটি শুরু হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত ফোকাস স্থানান্তর করে যা পিভট টু এশিয়া নামে পরিচিত। এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার জন্য রিজিয়নাল পার্টনার্সের সাথে সম্পর্ক জোরদার করে। তো যার ফলে দেখা গেছে যে আমরা তখন দেখেছি যে ভারতের সাথে আমেরিকার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তো বহুপাক্ষিকতাবাদ এই দশকে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা এবং বহুপাক্ষিক কূটনীতির উপর বেশি গুরুত্ব দেয়, যেমন প্যারিসের জলবায়ু চুক্তি এবং ইরানের সাথে পরমাণু চুক্তি, যেটা JCPOA নামে পরিচিত। 2020-এর দশক চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা ও আভ্যন্তরীণ পুনর্গঠন। আপনারা জানেন যে এখন বর্তমানে চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে আছে। চীন তার ব্যাপক অস্ত্র বর্ধিত করছে, তার শক্তি সামর্থ্য, তাদের যেই প্রযুক্তিগত দক্ষতা এবং প্রযুক্তিগত উন্নয়নে তারা প্রতিনিয়ত আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। সো আমেরিকার জন্য চীন হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা আগে আমরা জানতাম যে রাশিয়া হচ্ছে তাদের জন্য চ্যালেঞ্জ, বাট সত্যিকার অর্থে এখন চীন, আরেকদিকে ইরান, এরা হচ্ছে আমেরিকার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যারা শুধু ফাপড়বাজিতে নয়, তারা এখন সত্যি সত্যি প্রযুক্তিতে এতটাই এগিয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই চিন্তায়, খুবই টেনশনে আছে। তো 2020-এর দশকে এই যে চীন এবং মার্কিন যে প্রতিদ্বন্দ্বিতা, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা স্থান পায়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড এবং অকাসের মতো জোট গঠন করে, যেটা AUKUS। আভ্যন্তরীণ পুনর্গঠনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভ্যন্তরীণ পুনর্গঠন এবং বৈশ্বিক নেতৃত্ব পুনরুদ্ধারের উপর জোর দেয়। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্য এবং প্রযুক্তিগত আধিপত্য এই দশকের প্রধান অগ্রাধিকার হয়। আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্র যুগে যুগে তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ চালু করে, তারা স্টার্ট করে, তার উপর একটা প্রোগ্রাম নেয় এবং বড় ধরনের বাজেট তারা খরচ করে শুধুমাত্র তাদের নিজস্ব লাভ, নিজস্ব সুবিধার জন্য। এবং বাইরে থেকে হয়তো মনে হতে পারে যে বিভিন্ন রাষ্ট্রকে তারা সাহায্য করছে, অ্যাকচুয়ালি যদি প্রপারলি এগুলো একটু অ্যানালিসিস করা হয়, দেখা যাবে যে এগুলো সবই বেশিরভাগটাই ভুয়া। তারা সাহায্যের নাম করে বিভিন্ন দেশের তারা স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করেছে এবং
তাদের যেটা লুটপাট করার সেটা তারা লুটপাট করছে। তো বিগত 50 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রাজনীতির যে ন্যারেটিভগুলো সময়ের সাথে সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। স্নায়ুযুদ্ধ, ওয়ার অন টেরর, চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। প্রতিটি দশকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে তার কৌশল ও অগ্রাধিকারগুলো পুনর্বিবেচনা করেছে। দেখেন যে তাদের অগ্রাধিকারগুলো, মানে তারা যেটাকে মনে করবে তাদের সুবিধা সেইটাকে নিয়েই তারা কাজ করবে। একসময় তারা কিন্তু আমাদের রোহিঙ্গা বিষয়ে তারা অনেক ধরনের হেল্প করেছে আমাদেরকে, যদিও এটি একটি বড় ধরনের ভুল ছিল আমাদের বিগত সরকারের, মানে এইটার বলার কোনো অপেক্ষা রাখে না। মানে টেনে টেনে ঘাড়ের উপর সে কতগুলো 8 লক্ষ লোক নিয়ে এসে, যেগুলো এখন 12-14 লাখ হয়ে গেছে এই রোহিঙ্গা। তো এই সমস্যাটা বাংলাদেশ এখনো সমাধান করতে পারছে না, বাট এখন কিন্তু আমেরিকা আস্তে আস্তে এগুলো থেকে বের হয়ে আসছে। আমেরিকান যে বিভিন্ন ডোনেশনগুলো আসতো বাংলাদেশ ভারতে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এই ব্যাপারগুলো মাথায় নিতে হবে যে আমেরিকা এখন ট্রাম্পের শাসনামল, তো ট্রাম্প এখন যে কাজটা করছে তারা কস্ট কাটিং করছে, অপ্রয়োজনীয় যত রকম খরচ আছে তারা কমায় ফেলতেছে। সো তাদের এখন আর ঠেকা নাই যে বাংলাদেশের কি হবে না ভারতের কি হবে। তারা এখন শুধুমাত্র একটা বিষয়ে তারা মনোযোগী, সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। সো আমেরিকা কিভাবে গ্রেট হবে, তার এখন গ্রিন কার্ড বাদ দিয়ে তারা গোল্ড কার্ড চালু করছে। তারা $5 মিলিয়ন দিয়ে দিয়ে গোল্ড কার্ড বিক্রি করবে। সো আমাদেরকে সতর্ক হইতে হবে। বাংলাদেশও কিন্তু এই সিস্টেমের বাইরে না, বাংলাদেশের উপরও বিভিন্ন ধরনের চাপ আসতে থাকবে। এগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের গভর্নমেন্টকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি অনেক সতর্ক থাকতে হবে এবং তার নীতি, তার কৌশল কি হবে, বাংলাদেশের পররাষ্ট্র নীতি, এগুলো সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করা এবং বাংলাদেশ যেন হঠাৎ করে কোনো ধরনের বড় চাপের মুখে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা আবারও, এবং আমরা পরবর্তীতে আরেকটা হট টপিক নিয়ে আমরা আসবো হট টকে। থ্যাংক ইউ।